নমস্কার, বিটেন নিউজে স্বাগত রয়েছে আমি সংশিখা। প্রথমে দেখে নিচ্ছি আজকের বিশেষ খবর। রথের রশিতে টান, মহাসমারোহে উৎসবের আয়োজন শিলচরে। আগামীকাল মণিপুর সফরে আসছেন লোকসভায় বিরোধী দল নেতা রাহুল গান্ধী। পরিদর্শন করবেন আশ্রয় শিবির কুম্ভীরগ্রাম বিমানবন্দরে। রাহুলকে স্বাগত জানাবেন ভূপেন বরা। শিলচর মেহেরপুর গ্রিন পার্ক সহ একাধিক এলাকায় সড়কের গর্ত ভরাটের কাজে নামলেন জনতা। কুম্ভ নিদ্রায় জনপ্রতিনিধিরা। শিলচর দেবপাড়া জলবন্দী মানুষের দুঃখ দুর্দশার কথা শুনলেন দিলীপ কুমার পাল। পূর্ব সোনাইয়ের তুতিরগাঁও এলাকায় বন্যা পরিস্থিতির ভয়াবহ রূপ, দুর্ভোগ চরমে। এবারে বিস্তারিত খবর। শিলচরে রথের রশিতে টান, মহাসমারোহে উৎসবের আয়োজন আখড়া মঠ মন্দিরের। সমগ্র রাজ্যের সাথে যথাযোগ্য মর্যাদায় কাছাড় জেলার শিলচরেও জগন্নাথ দেবের রথযাত্রা পালন। রবিবার জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে শিলচরের ইস্কন মন্দির, গোপাল আখড়া, নরসিং আখড়া, গৌরীয় মঠ, শ্যামসুন্দর আখড়া, রাধামাধব আখড়াকে সুসজ্জিতভাবে সাজিয়ে তোলা হয় এবং জগন্নাথ দেবকে পূজার্চনা করে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে রথে বসানো হয়। রথযাত্রাকে কেন্দ্র করে শিলচর শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে এবং রথযাত্রা উপলক্ষে শিলচর শহরে বিভিন্ন জায়গাতে মেলা বসতে দেখা যায়। শিলচর ইস্কন মন্দিরের রথযাত্রার রথের সামনে সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করে রথের সূচনা করেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এরপর ইস্কনের রথটি শিলচর শহর পরিক্রমা করে শিলচর আঙ্গিরখাড়ি জগন্নাথ দেবের মাসিক গুন্ডিচা ওনার বাড়িতে নিয়ে রাখা হবে। এরপর পুনরায় উল্টো রথের দিন জগন্নাথ, সুভদ্রা, বলরামকে আবার মন্দিরে নিয়ে স্থাপন করা হবে। রথের রশিতে টান দিতে শিলচর শহরে ভক্তদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়েছে। রথযাত্রার বিষয়বস্তু নিয়ে বক্তব্য রাখেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। সরাসরি ভক্তদের সাথে এই যে মিলন পরিলক্ষিত করে যে গোটা বিশ্বের হিন্দু সমাজের সর্ববৃহৎ একটা অনুষ্ঠান রথযাত্রা। আর এই রথযাত্রাকে আজকের দিনে ইস্কন এমন একটা জায়গায় নিয়ে গেছে, এমন একটা পপুলারিটিতে সেটা নিয়ে গেছে, আমরা মনে করি যে আমাদের যে আধ্যাত্মিক যে শক্তি, এই শক্তির সাথে সরাসরি ভগবানের আশীর্বাদ যাতে আসে এই রথযাত্রার মাধ্যমে আমরা সেটা পরিলক্ষিত করি। আজকের দিন আমরা গর্বের সহিত বলতে পারি যে কোটি কোটি ভারতবর্ষের হিন্দু সমাজের মানুষ প্রভু জগন্নাথের আশীর্বাদ প্রাপ্ত হন। আর এটা শুধু একটা ধার্মিক অনুষ্ঠান সেটা না, এটা সাথে আধ্যাত্মিক একটা জগৎ রয়েছে, সেই জগতের সাথে সরাসরি আমাদের সম্পর্ক রয়েছে। এই যে একটা মিলনের উৎসব, এই যে মিলনের উৎসব আমরা দেখতে পারি আজকের দিনে এখানে শিলচরে হাজার হাজার ভক্তবৃন্দরা উপস্থিত হয়েছেন। এই রথকে এগিয়ে নিয়ে যাবেন, রশি টানবেন, তার থেকে একটা ভ্রাতৃত্ববোধ আমাদের মধ্যে চলে আসে। তাই এমন একটা উৎসব, এই উৎসব যাতে সুন্দরভাবে পালিত হয় তার জন্য প্রভু জগন্নাথের চরণে শিলচরবাসী, বরাকবাসী সকলের হয়ে আমি নিবেদন রাখছি যে প্রভু যাতে আমাদেরকে শক্তি দেন, যাতে সুন্দর একটা শিলচর, সুন্দর একটা বরাক যাতে আমরা গড়ে তুলতে পারি। শিলচরের পথে কচিকাচাদের রথের আয়োজন। শিলচরের পথে কচিকাচাদের রথের আয়োজন নজর কেড়েছে সবার। রবিবার জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে কচিকাচাদের এমন আয়োজনে বেশ আনন্দমুখর পরিবেশের সৃষ্টি হয়। রথের দড়ি টানার পাশাপাশি গলা ছেড়ে বেশ জমিয়ে হরে রাম হরে কৃষ্ণ কীর্তন গেয়েই যাচ্ছিল কচিকাচার দল। সব মিলিয়ে ক্ষুদে ভক্তদের জমজমাট ভক্তি উপভোগ করেন অনেকেই।
জুলাই সোমবার মণিপুর সফরে আসছেন লোকসভায় বিরোধী দল নেতা রাহুল গান্ধী। পরিদর্শন করবেন আশ্রয় শিবির। কুম্ভীরগ্রাম বিমানবন্দরে রাহুলকে স্বাগত জানাবেন ভূপেন বরা। 8 জুলাই সোমবার মণিপুর সফরে আসছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি পরিদর্শন করবেন দাঙ্গা প্রভাবিত মানুষের আশ্রয় নেওয়া শিবিরগুলো। এদিকে শিলচর কুম্ভীরগ্রাম বিমানবন্দরে রাহুলকে স্বাগত জানাবেন আসাম প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা। কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী 8 জুলাই অগ্নিগর্ভ মণিপুরে সফরে আসছেন। গত 1.5 বছর ধরে গোষ্ঠী সংঘর্ষে জর্জরিত উত্তর পূর্বের এই রাজ্যে 200 জনেরও বেশি মানুষ নিহত এবং 60,000-এরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। কুকি এবং মৈতেইদের মধ্যে গোষ্ঠী সংঘর্ষ এখনও অব্যাহত রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে তৃতীয়বারের মতো এনডিএ সরকার গঠনের পর সংসদের বিশেষ অধিবেশনে মণিপুর প্রসঙ্গে বিরোধীদের প্রতিবাদে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী অভিযোগ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভায় কখনো মণিপুরের বিষয়ে একটি কথাও বলেননি। এদিকে রাহুল গান্ধী কাছাড়ে ফুলেরতল আশ্রয় শিবিরও পরিদর্শন করবেন, যেখানে মণিপুরের লোকেরা তাদের জীবনের ভয়ে আশ্রয় নিয়েছেন। রাহুল গান্ধী এদিন সকাল 9টায় শিলচর কুম্ভীরগ্রাম বিমানবন্দরে অবতরণ করে মণিপুরের জিরিবাম জেলায় রওনা হওয়ার পূর্বে লক্ষ্মীপুরের ফুলেরতলা আশ্রয়স্থল পরিদর্শন করবেন। রাহুল গান্ধী জিরিবাম পরিদর্শন করবেন এবং শিলচর বিমানবন্দরে ফিরে আসবেন। আসাম সহ বরাক উপত্যকার সর্বশেষ বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে শিলচর বিমানবন্দরে আসাম প্রদেশ কংগ্রেস নেতা কর্মীদের সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন রাহুল গান্ধী। এরপর দুপুরে শিলচর বিমানবন্দর থেকে বিশেষ বিমানে মণিপুরে ইম্ফল যাবেন রাহুল। তিনি বেশ কয়েকটি আশ্রয় কেন্দ্র পরিদর্শন করবেন এবং ইম্ফলে তিনি রাত যাপন করবেন। পরের দিন মঙ্গলবার তিনি নাগাল্যান্ডের উদ্দেশ্যে ইম্ফল ছাড়বেন বলে জানা গেছে। শিলচরে উপস্থিত হয়ে রাহুল গান্ধীর কার্যসূচির কথা সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা। লোকসভার বিরোধী দলের নেতা আমার অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির প্রাক্তন সভাপতি শ্রীযুত রাহুল গান্ধী ডাঙৰীয়াই শিলচৰত আমাৰ যি মণিপুৰৰ গোষ্ঠী সংঘৰ্ষত আক্ৰান্ত হৈ কিছু লোক আমাৰ জিৰিবাম অঞ্চলত আছে, তেখেতসকলক লগ পাবলৈ আহিব। আৰু লগতে আমাৰ অসমৰ বান পৰিস্থিতি সম্পৰ্কতো আমাৰ ইয়াৰ স্থানীয় বিধায়ক বৰাকৰ যিসকল দলৰ নেতা তেওঁলোকৰ লগতো আলোচনাত মিলিত হ'ব। আৰু তাৰ পাছত তেখেত মণিপুৰ যাবগৈ, ইম্ফল যাবগৈ। ইম্ফলৰ পৰা তেখেত দিল্লী যাব। ইম্ফলত এক ৰাতি থাকিব, কাৰণ আপোনালোকে জানে যে মণিপুৰৰ গোষ্ঠী সংঘৰ্ষৰ ভয়াৱহতা এতিয়াও শেষ হোৱা নাই। আমাৰ ফালৰ পৰাও চেষ্টা চলি আছে, ৰাইজেও চেষ্টা কৰিছে। আমাৰ কংগ্ৰেছৰ নৱনিৰ্বাচিত সাংসদজনে সংসদৰ মজিয়াত গোটেই পৰিস্থিতি দাঙি ধৰিছে। তাৰ পাছতো বিজেপি দলৰ কোনো কেন্দ্ৰীয় মন্ত্ৰী, প্ৰধানমন্ত্ৰী, গৃহমন্ত্ৰীয়ে বিষয়টো মণিপুৰৰ গোষ্ঠী সংঘৰ্ষৰ বিষয়টোত যিধৰণে গুৰুত্ব দিব লাগিছিলে, গুৰুত্ব নিদিয়াৰ কাৰণে বিৰোধী দলৰ দলপতি হিচাপে ৰাহুল গান্ধী ডাঙৰীয়াই এইটো তৃতীয় ভ্ৰমণ মণিপুৰত কেনেকৈ পৰিস্থিতি উপশম ঘটাই শান্তি অৱস্থা আমি বাৰ্তা ৰাখিব পাৰোঁ, তাৰ কাৰণে তেখেতে নিজাববীয়া প্ৰচেষ্টা চলাই আছে। কেইটা বজাত আহিব আৰু বাহিৰত যাব নেকি তেওঁ? কালিলৈ তেখেত ৰাতিপুৱা 9 বজামানত আমাৰ শিলচৰ এয়াৰপৰ্টত আহি পাব আৰু জিৰিবাম অঞ্চললৈ গৈ তাত মন্ত্ৰীসকলক লগ পাব। লগতে এয়াৰপৰ্টতে আমাৰ বৰাকৰ যিসকল কংগ্ৰেছ নেতা আছে তেওঁলোকক লগ পাব। তাৰপাছত জিৰিবামৰ পৰা তেওঁ আকৌ এয়াৰপৰ্টৰ পৰা স্পেচিয়েল ফ্লাইটেৰে ইম্ফল যাব। শিলচর মেহেরপুর গ্রিন পার্ক সহ একাধিক এলাকায় গর্ত ভরাটের কাজে নামলেন জনতা। কুম্ভ নিদ্রায় জনপ্রতিনিধিরা। শহরের জরাজীর্ণ রাস্তাঘাট নিয়ে একের পর এক আন্দোলন গড়ে উঠলেও এখনও টনক নড়েনি প্রশাসনের। বিগত কিছুদিন আগে আন্দোলন গড়ে তুলেছিলেন ভুক্তভোগী জনগণ, কিন্তু তাতেও কাজ হয়নি, যার ফলে ফের রবিবার বেহাল সড়কের গর্ত ভরাটের কাজে হাত দিলেন স্থানীয় জনগণ। স্থানীয়রা জানান, দীর্ঘদিন থেকে শিলচর হাইলাকান্দি রোডে পুকুরসম গর্তের সৃষ্টি হয়েছে। প্রাণের ঝুঁকি নিয়ে এই রাস্তা দিয়ে চলাফেরা করছেন জনগণ। গর্তে গাড়ি পড়ে প্রায় ছোটখাটো দুর্ঘটনার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। নিত্যদিন সকাল থেকে সন্ধে পর্যন্ত ট্রাফিক সমস্যা লেগেই থাকে এলাকায়। এমনকি অসুস্থ রোগীদের চিকিৎসা করাতে গিয়েও দুর্ভোগ পোহাতে হচ্ছে মানুষকে।
অফিস আদালতেও সময় মতো পৌঁছতে পারছেন না জনগণ। বেহাল সড়কটি সংস্কারের জন্য বারবার দাবি জানানো সত্ত্বেও কোনো লাভ হয়নি। তাই বাধ্য হয়ে স্থানীয়রা নিজেদের টাকা খরচ করে আবারও গর্ত ভরাটের কাজে হাত দিয়েছেন। আগামীতে বেহাল অবস্থায় পড়ে থাকা সড়কে সংস্কার কাজ শীঘ্রই শুরু করা না হলে আন্দোলন ভয়াবহ রূপ ধারণ করবে বলেও এদিন কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন এলাকার জনগণ। এনেছেন এনে আমাদের গ্রিন পার্কের সামনে আজকে গর্তগুলো ভরাট করা হয়েছে। এখন আমরা প্রশাসনের কাছে এইটাই বার্তা দিতে চাই যে ওনারা যদি আমাদের সাউথ সিটি মেহেরপুর থেকে মেডিকেল পয়েন্ট পর্যন্ত সেই রাস্তাগুলো ভর্তি মেরামত করে নেন তাহলে আমাদের সবাইরই সুবিধা হবে, পাবলিকেরও অনেক সুবিধা হবে। আমাদের এখন পরীক্ষায় যেতে হলে 1 ঘন্টা হাতে নিয়ে বের হতে হয়, নাহলে পরীক্ষার্থী সময় মতো গিয়ে পরীক্ষা হলে প্রবেশ করতে পারে না। আমরা এখানে দাঁড়িয়ে আছি মেহেরপুর গ্রিন পার্কের সামনে। আমরা গত 3-4 দিন থেকে এখানে একটা জিনিস লক্ষ্য করছিলাম যে আমরা একটি দল মিলে কোন জায়গার জন্য আজকে আমাদের মেহেরপুর এলাকাতে 15-20 দিন থেকে এত জাম হয় যে হাজার হাজার রুগী প্রতিদিনের এই ইমার্জেন্সি রোডে আটকা পড়েন, যারা অফিস যাত্রী, কলেজ যাত্রী, স্কুল যাত্রী আটকা পড়ে। তো আমরা দেখতে পেলাম যে আগে রাস্তার পরিসর বড় ছিল, কিন্তু নতুন জলের পাইপ এবং গ্যাসের পাইপলাইন দেওয়ার জন্য যে 2 সাইডের যে রোডের নালা করা হয়েছিল তার জন্য রাস্তার পরিসর কমে যায় এবং সেখানে বড় বড় গর্ত ভরাট হয়। এই বৃষ্টির সিজনে এত জল জমেছে এই সেই গর্তগুলো একদম ভয়ঙ্কর অবস্থা ধারণ করে। তার জন্য এই এলাকাতে খুব বেশি জাম হচ্ছিল, অনেক রুগী, কলেজ যাত্রী, ছাত্রছাত্রী আটকা পড়ছিলেন। আমরা দেখলাম যে মূলত গ্রিন পার্কের সামনে একটা 2 সাইডের বড় বড় গর্ত দুটো রয়েছে এবং সাউথ সিটি হসপিটালের সামনে বড় বড় দুটো গর্ত রয়েছে। আমরা প্রাথমিক অবস্থায় আপনাদেরকে দেখাচ্ছি, আমরা এখানে গর্ত ভরাট করেছি। আজকে সকালবেলা আমরা সকলে মিলে আজকের এই দিনটাকে, রবিবারের ছুটির দিন থেকে আমরা কর্মব্যস্ততা দিয়ে কয়েকজন মানুষ নিজের পকেট থেকে দান করে এখানে ইট এনেছেন। প্রত্যেকের নাম উল্লেখ করে আমি কাউকে ছোটো করতে দেখি না, কিন্তু অনেকেই অবদান করেছেন, তাদেরকে আমার ধন্যবাদ। তাদের জন্য আজকের এই রোডটা এখন আপনি পিছন দিক দেখতে পারেন পুরো জাম ফ্রি হয়ে গেছে। আমরা এই গ্রিন পার্কটা করেছি, এখন আমরা সাউথ সিটি অঞ্চলের সামনে যাচ্ছি। আমরা কয়েকজনে মিলিয়ে আমরা চিন্তা করলাম যে এই রাস্তাটা বন্ধ করলে, আজকে রবিবার আছে, সোমবারে এটা ভয়াবহ, সোমবারে বন্ধটা সকালে আরম্ভ হয় রাত্রে 9টা অবধি। আর এই রুটটা হইল ব্যস্তময় রুট, একমাত্র অনলি ফর এটা হেলথর লাগে, হেলথ রিলেটিভ। এই রুটটা হইল মেডিকেল দরকার, সকালে উঠেও মানুষ সময় পেশেন্ট লইয়া অ্যাম্বুলেন্স বিভিন্ন সময় যাবো আসবে। এটা আমি করলাম যে এটা আমরা করলে আমরা মনে হয় ভালো। শিলচর অম্বিকাপুর দেবপাড়া জলবন্দী মানুষের দুঃখ দুর্দশার কথা শুনলেন দিলীপ কুমার পাল। প্রশাসনের সঙ্গে আলোচনার আশ্বাস প্রাক্তন বিধায়কের। শিলচর অম্বিকাপুর দেবপাড়া কালীবাড়ির ভেতরের বিস্তীর্ণ এলাকা গত মাস 4 ধরে জলের নিচে রয়েছে। জলবন্দী মানুষের দুঃখ দুর্দশার কথা শুনতে এসেছে বলে জানান শিলচরের প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পাল। আজ রবিবার নৌকায় জলবন্দী এলাকা পরিদর্শনে যান প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পাল। বিস্তীর্ণ এলাকা পরিদর্শন শেষে তিনি জানান গত 4 মাস ধরে কালীবাড়ির ভেতরের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে রয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। অথচ এখানে জল থাকার কোনো কথা নয় বলে জানান তিনি, কারণ জল নিষ্কাশনের ব্যবস্থা নেই। এ ব্যাপারে তিনি প্রশাসনের সঙ্গে আলোচনার আশ্বাস দেন। বলেন, শখানেক পরিবারের বেশিরভাগই এখন জলের নিচে রয়েছে। আমার দেবপাড়া, আটলি গান্ধী দেবপাড়া কালীবাড়ি রোডের ভিতরের অংশে এই বিস্তীর্ণ অঞ্চল গত 4 মাস থেকে জলের তলায়, অথচ এখানে জল থাকার কথা নয়, কিন্তু কারণ হচ্ছে গিয়ে জল নিষ্কাশনের ব্যবস্থা নেই, যার ফলে এখানে প্রায় 150 ঘর আছে আপাতত। এর ভিতরে বেশিরভাগই জলের নিচে। 4 মাস থেকে 4 মাস থেকে এই অবস্থা। তারপর আমরা পশ্চিম তপবনগর বিস্তীর্ণ অঞ্চল, এটাও জলের তলায়। যাই হোক, সেটা জলবিশ্বাস সুইচ গেট খুললে চলে যাবে। এই অঞ্চলটা, আমার পেছনের যে অঞ্চলটা, এখানে বাসিন্দারা জল কষ্টে আছেন। শুকনোর সময় জল ছিল, এটা জেলা প্রশাসনকে আমি বলবো। এখানে ওরা বললেন যে জলের ড্রেনের ব্যবস্থা ড্রেন করা যাবে। এখানে ওয়াকফ বোর্ডের জমি আছে, সেদিকে ড্রেন করে দিলে জলটা বেরিয়ে যাবে। তো দেখা যাক কতদূর কী করা যায়। আজকে প্রায় 2 ঘন্টা আমরা এই অঞ্চল পরিদর্শন করলাম। খুব সুন্দর অঞ্চল। এখানে ওই ড্রেনটা করে দিলে পর আর সমস্যা থাকে না। তো গত কয়েক মাস আগে একটু ছোট্ট কিশোর ওই জলের জন্য
তাকে হাসপাতালে নিয়ে যেতে পারা যায় রাত্রে গভীর রাত্রে। ছেলেটা ওখানে চলে গেল, 12 বছরের কিশোর। সেই হোক, তো এই অঞ্চলে আমি যতটুকু জানি, আমার দেববাড়ি কালীবাড়ি এই অঞ্চলে তো দেবপাড়া জল থাকার কথা নয়। 22-এ হয়েছিল, সেটা তো কোনো অবস্থা ছিল, তখন সমস্ত শহর বা বৃহত্তর শহরেই জলের নিচে ছিল, সেটা একটা দুর্ঘটনা ছিল। আর পশ্চিম ত্রিভুবননগর সেটা সবসময় জল হয়, বন্যার সময়, বর্ষার সময়, আবার জল স্লুইস গেট খুলে চলেও যায়। এতটা তারা অভ্যস্ত হয়ে গেছে মোটামুটি। প্রশাসনের সঙ্গে কথা বলবো, দেখি তারা কত কী করতে পারে। পূর্ব সোনাইয়ের তুতিরগাঁও এলাকায় বন্যা পরিস্থিতি ভয়ঙ্কর রূপ নিয়েছে, দুর্ভোগ চরমে। পূর্ব সোনাইয়ের ভাউরিকান্দি প্রথম খণ্ডের তুতিরগাঁও বর্তমানে বন্যার জমা জলের তলায়। এবছর এ পর্যন্ত 3 বার বন্যার জলে তলিয়ে গেলেও একবারও সরকারি ত্রাণ সামগ্রী পৌঁছায়নি বলে একাংশ স্থানীয়দের অভিযোগ। ভাউরিকান্দি প্রথম ও দক্ষিণ মোহনপুর অষ্টম খণ্ডের তুতিরগাঁও, নালারপাড়, মধুরবন্দি গাঁও ইত্যাদি গ্রাম প্রায় প্রতি বছর বন্যার জলে তলিয়ে যায় রাস্তাঘাট। ক্ষতিগ্রস্ত হন অসংখ্য মানুষ। এমতাবস্থায় কোনো রোগীকে যদি হাসপাতালে নিয়ে যেতে হয় তাহলে নৌকায় হয়ে ওঠে অ্যাম্বুলেন্স। বর্তমানে এলাকার মানুষের সাধারণ জীবনযাত্রা ব্যাহত হয়ে পড়েছে। গ্রামগুলিতে মাত্র কয়েকটি নৌকা রয়েছে, তা দিয়ে যাতায়াত করা হয় বাজার হাটে। ফলে রাতে কোনো রোগীকে হাসপাতালে নিয়ে যেতে রীতিমতো বিপাকে পড়তে হয় তাদের। এছাড়া বন্যায় গ্রামগুলি তলিয়ে যাওয়ায় দিনমজুরি করা পরিবারগুলি ভীষণ সংকটে। রবিবার তুতিরগাঁওয়ে পৌঁছে সেখানে বন্যা কবলিত মানুষদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন শিলচর জেলা কংগ্রেসের সংখ্যালঘু শাখার চেয়ারম্যান আনসার হোসেন বরলস্কর। ব্যক্তিগত উদ্যোগে প্রায় 100 পরিবারের মধ্যে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী তুলে দেন আনসার হোসেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন সংখ্যালঘু শাখার সাধারণ সম্পাদক সামাদ আহমেদ মজুমদার সহ অন্যান্যরা। অত্যন্ত দুঃখ লাগছে, সরকারি কোনো প্রকল্প এবং সরকারি কোনো রিলিফ এখন পর্যন্ত এই এলাকাতে আসেনি। অত্যন্ত দুঃখের ব্যাপারে এই সোনাই সমষ্টি একটা পিছপড়া অঞ্চল, সেখানে এসে দেখে আমার মনে হয় যে কোনো নেতা, মন্ত্রী, বিধায়ক সেখানে আজ পর্যন্ত আসেননি ওদের কথা মতো। কিন্তু সোনাই সমষ্টি এবং কাছাড় জেলার একটা অঙ্গ সেটা, এই অঞ্চলটা। কিন্তু এখানে এসে আমরা দেখলাম হয়তো এটা আমরা কাছাড় জেলায় আসছি না কোনো জঙ্গলে এসেছি। কিন্তু আজকে এখানে সত্যি শিলচর শহর থেকে বেশি দূর নয়, কয়েক কিলোমিটার দূর হচ্ছে এটা, এবং সোনাই বাজার থেকে প্রায় 5 থেকে 6 কিলোমিটার দূর হচ্ছে। সেই অঞ্চল একটা পিছপড়া অঞ্চলে আজ পর্যন্ত এখানে কোনো মন্ত্রী, বিধায়ক, কেউ আজকের কোনো নেতা এখানে আসেননি। এখানে এসে আমরা শুনতে পেলাম, অত্যন্ত দুঃখের ব্যাপার। এবং আমি আশ্বাস দিয়েছি ওদেরকে যে এই অঞ্চলের জন্য যা প্রয়োজন, যা কিছু প্রয়োজন আমরা করতে কাছাড় জেলা কংগ্রেস সংখ্যালঘু বিভাগ আমরা প্রস্তুত আছি। এবং আপনাদের এই অঞ্চলে ওরা বলেছেন একটা মসজিদ রয়েছে, সেই মসজিদের জন্য একটা টিউবকলের প্রয়োজন। সেই টিউবকলটা আমি যথাযথ কয়েকদিনের ভিতরে ব্যবস্থা করে আমি আপনাদেরকে দেব, এবং আগামী দিনে কয়েকদিনের ভিতরে আমি এই অঞ্চলে আসব। আপনাদের সবার জন্য যতটা পরিবার রয়েছে সেই পরিবারের সঙ্গে আমি দেখা করে আমি কিছু সাহায্য সহযোগিতা করব। রাজাটিলায় বরাক নদীতে ভেসে যাওয়া মহিলা উদ্ধার, পারিবারিক অশান্তির জেরে নদীতে ঝাঁপ মহিলার। স্বামী নির্যাতন সহ্য করতে না পেরে বরাক নদীতে ঝাঁপ শিলচরের 50ঊর্ধ্ব এক মহিলার। রাজারটিলা হরিটিকর এলাকায় জীবিত অবস্থায় উদ্ধার। ঘটনার বিবরণ মতে জানা যায়, হরিটিকর 2য় খণ্ডের 2 বাসিন্দা রূপক দাস ও রিঙ্কু দাসরা সকাল 8টা নাগাদ নৌকা দিয়ে মাছ ধরার সময় হঠাৎ রূপক দেখতে পান নদীর ওপারে 2টি হাত যেন হাতছানি দিচ্ছে। এমন দৃশ্য দেখে রূপক সঙ্গে সঙ্গে নৌকা নিয়ে পাশে গিয়ে হাত দুটো ধরে টানতে থাকে। পাশে থাকা রিঙ্কু দাসও তাকে সহায়তা করেন। দুজনে মৃতপ্রায় অবস্থা থেকে উদ্ধার করেন এক 50ঊর্ধ্ব মহিলাকে। নৌকায় তুলে নিয়ে আসেন তাকে। সঙ্গে সঙ্গে তাকে পাঠানো হয় কাটিগড়া মডেল হাসপাতালে। পরে জ্ঞান ফিরে আসার পর জানা যায়, নিজের স্বামী শিলচর দাস কলোনির গৌরাঙ্গ চন্দ্রদের জ্বালাতন সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিতেই নদীতে ঝাঁপ বলে জানান নদীর জল থেকে উদ্ধার হওয়া অলি রানীদের। জানান, সিদ্ধেশ্বর কপিলাশ্রমে পুজো দেন তার এই খাঁটি বরাক নদীর জলে পড়েন তিনি। খবর দেওয়া হয় কাটিগড়া পুলিশের কাছে। পুলিশের সহায়তায় বাড়ির লোকের কাছে খবর দেওয়া হয়েছে। মানে আপনার স্বামী অন্য মেয়ে লোকে আসক্ত আছে মনে হয় একটা, এটা একটা না ধরে 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 বেজানো আছে, কিন্তু ওখানে এটা মারাত্মক আর কি, ওটার লেভেলে বেজাল বিটাটাই দাঁত ভাঙ্গি লিখছে মারিয়া, রক্ত রক্তাক্ত কতটা বেগ বাড়ি, এটা তো
এটা আমার মালিকে কইছে ঘর থাকার কথা, ঘর দেওয়া আজকে কালকে থেকে ওষুধ দিচ্ছে, অত দিলে ওষুধ কিনলে কবে তোর ক্যান্সার নিয়ে কাটছে। আমি তোমার বউ খাইতাম না নিতো। আমি তো নদীর জাল মারতে আসলাম, বুঝছেন? কয়টার সময়? 8:30 হইল, 8:30 তো দেখলাম ওই জাল হয়ে আনতে তারা টানিয়ে হাতও মোটাইছে, বুঝছেন না? পানির মধ্যে বহুত দূর হইল। আমি সাইডে আসলাম, নদীটা টানি হসেটে দিয়ে আসলাম। আচ্ছা, এখান থেকে হাত দেখে আমি গেছি, খুব কাশিয়া মেরে গেছে। তার সেটা আমার মারা যাওয়ার পরে দেখছি খালি হাতও দেবে, মাথাও তো দেখলাম না, হাতও দেবে টান আছে, টানে দেখছি বেশ হয়ে গেছে, পুরানা ফেটে গেটে এখানে। তার নৌকার মধ্যে বহুত দুদিন আমার ছোটো ভাই আসলো রিঙ্কু দাস, তারে আমি টানিয়ে তারে বসে একটু হেল্প কর, টানিয়ে নৌকার মধ্যে উঠেছি। উঠাইয়া তারপরে তো বেশ হয়ে গেছে, মানে অজ্ঞানে গেছে। তারপরে নৌকা উঠেই বহুত সময় উঠেছি, মানে তো জল খাইছে, পেটের মধ্যে অনেক জল হয়ে গেছে। তারপরে আমি পেটের মধ্যে জাতা দিয়ে জল বাইরে করে। এন্ডোস্কোপের উপর শিলচরে এক সম্মেলন 10 আগস্ট অনুষ্ঠিত হবে। জিআই এন্ডোস্কোপের ওপর শিলচরে এক সম্মেলনের আয়োজন করছে মেডিনোভা বংপ্রীতি হেলথ কেয়ার ফাউন্ডেশন। আগামী 10 আগস্ট অনুষ্ঠিত হতে যাওয়া এই সম্মেলনে যোগ দিতে আসছেন হায়দ্রাবাদ এশিয়ান ইনস্টিটিউট অফ গ্যাস্ট্রোএন্টারোলজির ডাক্তার ডিএন রেড্ডি সহ দেশের বিভিন্ন প্রান্তের 8 জন বিশেষজ্ঞ গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট চিকিৎসক। এই সম্মেলনকে সফল করে তুলতে গঠন করা হয়েছে এক কমিটি। রবিবার মেহেরপুর 5 ঘড়ি রোডে মেডিনোভা ডায়াগনস্টিক্স অ্যান্ড সার্ভিসেস হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কমিটির অর্গানাইজিং চেয়ারম্যান ডাক্তার নিশুতেন্দু দাস, সভাপতি ডাক্তার গিরিধারী কর সহ অন্য 2 কর্মকর্তা ডাক্তার নীলাদ্রি দে ও ডাক্তার পুলক দাসরা কথা জানিয়ে বলেন, সম্মেলনে রোগীরা দেশের এই প্রথম সারির গ্যাস্ট্রোএন্টারোলজিস্টদের থেকে বিনামূল্যে চিকিৎসার সুযোগ নিতে পারবেন। সম্মেলনের নামকরণ করা হয়েছে গ্যাস্ট্রোকন 2024। সম্মেলনটি অনুষ্ঠিত হবে মেহেরপুরেরই শগুন ব্যাংকোয়েট হলে। 2024 এইবার এটা সেকেন্ড টাইম, ফার্স্ট টাইম করা হয়েছিল গ্যাস্ট্রোকন 11-তে। তারপরে বিভিন্ন কারণে, কোভিডের কারণে, বিভিন্ন কারণে এটা হয় নাই। তো এইবার আমরা আবার উদ্যোগ নিয়েছি এটা করার জন্য। এইখানে আমাদের গ্যাস্ট্রোকনে আগেরবারও এসেছিলেন এআইজি হায়দ্রাবাদ থেকে 7 জন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট। এইবার এতজনকে আনছি না, যেহেতু একদিনের প্রোগ্রাম। তো এইবার আসছেন ডক্টর ডিএন রেড্ডি, তারপর আসছেন ডক্টর সন্দীপ লাকটুকিয়া, ডক্টর রূপা ব্যানার্জি, রূপজ্যোতি তালুকদার, এরা আসছেন হায়দ্রাবাদ থেকে এআইজি থেকে। কলকাতা থেকে আসছেন ডক্টর সব্যসাচী পটনায়ক, তারপর সন্দীপ পাল, তারপর গুয়াহাটি থেকে আসছেন ডক্টর বিডি গোস্বামী, ডক্টর কমল ছেত্রী, এরা আসছেন আমাদের ফ্যাকাল্টি। তো এখানে প্রোগ্রামটা হবে সকালে আসার পর ওদের অভ্যর্থনা করার পর আমরা এখানে লাইভ ওয়ার্কশপ করব। লাইভ ওয়ার্কশপ মানে এখানে পেশেন্ট যারা যারা ওদের কাছ থেকে বেনিফিট নেবে থ্রু এন্ডোস্কোপি, মানে এন্ডোস্কোপিক ট্রিটমেন্ট লাগে, তো ওরা এখানে করে দেবেন। যেটা এমনও প্রসিডিওর হবে যেটা এখানে সচরাচর এখানে হয় না, আমাদের মানে ব্যাকগ্রাউন্ডে হয় না। আমরা ডাক্তাররা যারা আছি আমরা উপকৃত হব, আর চিকিৎসা সংক্রান্ত যে বিষয় সেটা আমাদের এতদ অঞ্চলের যারা রোগীরা আছেন ওদেরকে আমরা এই সার্ভিসটা দিতে পারবো। এবং এই সার্ভিসটা কাদেরকে দিয়ে আমরা করাচ্ছি, এটা ভারতবর্ষের একদম প্রথম সারির গ্যাস্ট্রোএন্টারোলজি হসপিটাল এশিয়ান ইনস্টিটিউট অফ গ্যাস্ট্রোএন্টারোলজি যে ডাইরেক্টর ডক্টর ডিএন রেড্ডি, উনি আমাদের এখানে বিশেষ অতিথি হিসেবে আসছেন এবং প্রয়োজনে উনি কিছু রোগীও দেখবেন এবং অপারেটিভ প্রসিডিওরগুলো করবেন। তো উনাকে আমরা পেয়ে আমরা নিজেদেরকে খুবই ধন্য মনে করি যে ওনার মতো একজন প্রথিতযশা গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট আমাদের দক্ষিণ আসামের শিলচর শহরে এসে ওনার যে অভিজ্ঞতাগুলো আমাদের সাথে শেয়ার করবেন। মানে প্রথম সারির যারা তারা সবাই চলে আসছে বলে হ্যাঁ ওরা আসবে, ব্যবস্থা একটা করেই আসবে। এবং আমরা এটা আমাদের সৌভাগ্য যে আমরা ভারতের প্রথম সারির যারা গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট বা এই ফিল্ডের ওদের সঙ্গে আমরা আদান প্রদান করতে পারবো, ওদের কাছ থেকে শিখতে পারবো। ওরাও মানে ডাক্তাররাও দেখার সুযোগ পাবে এবং ইচ্ছে হলে যারা রোগী বা তারাও দেখার সুযোগ পাবে যে কতটুকু অ্যাডভান্সমেন্ট হয়েছে এই সব জগতে। এবং আমার হয় যে আমরা বোধহয় শিলচর আমরা ধাপে ধাপে এগিয়ে যাচ্ছি, কারণ এই যে আপনার এই যে
এন্ডোস্কোপি রুমে যতগুলো এন্ডোস্কোপ আছে আমি অনেক বড় আসামের বড় হসপিটালও এতগুলো দেখেনি। আমি সেদিন থেকে কিছুদিন আগে একবার আমাদের মিটিং হয়েছিল, আমি জিজ্ঞেস করেছিলাম এগুলো কি সবই অপারেটিভ না এমনি সাজানো, যে না সবগুলো অপারেটিভ এবং রেগুলার কাজ হচ্ছে এগুলো নিয়ে। মালিনী বিল এলাকায় বন্যা আক্রান্তদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করলেন সমাজসেবী জয়বাসী দাস। শিলচর মালিনী বিল এলাকায় বন্যাক্রান্তদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করলেন এলাকার সমাজসেবী জয়বাসী দাস। রবিবার বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী বানভাসী মানুষদের মধ্যে বিতরণ করেন তিনি। এলাকার সমাজদরদী যুবকরা এতে এগিয়ে আসেন। এ বিষয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে স্থানীয়রা জয়বাসী দাসকে ধন্যবাদ জানান। বন্যার এই দুর্যোগের সময় ব্যক্তিগতভাবে ত্রাণ সামগ্রী বিতরণ করায় ধন্যবাদ জানান। খাদ্য সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন রঞ্জিত দাস, সঞ্জিত দাস, গোপীনাথ, অরবিন্দ দাস, অতীন দাস প্রমুখ। বিবেকানন্দ রোডের 23 নম্বর গল্লির পিছন দিকে এখানে প্রায় 2 থেকে 300 ফ্যামিলি জলের অসুবিধায় সম্মুখীন হচ্ছে। ফ্লাড এফেক্টেড এরিয়া এটা। তো আজকে প্রায় 1 মাস হয়ে যাচ্ছে। বিগত দুইবার আমরা ফ্লাডের এফেক্টেড আছি। এখন যে ফ্লাডটা এসেছে বন্যার কারণে আমাদের এখানে যারা বসতি অনেক সমস্যার সম্মুখীন হতে পারছে, কারণ এখানে বিশেষ করে অনেকেরাই ঠেলা চালক বা ই রিক্সা চালক, ওনারা নিজেরই এমনও হয়েছে ই রিক্সা ঘরে রয়েছে ফ্লাড সামনে, তো এই ধরনের রুজি রোজগারের একটা অসুবিধা ওরা সম্মুখীন। তাই আমাদের এতদাঞ্চলের একজন বিশিষ্ট সমাজসেবক জয়বাসী দাস, আমরা আগে দেখেছি ওনার বাবা কানু দাস, ওনাকে আমরা আমাদের অগ্নিসাক্ষী এনজিওর তরফ থেকে ওনাকে সংবর্ধনা দিয়েছি এই কারণে যে আমরা অত্যন্ত খুশি এবং আনন্দিত যে এ ধরনের মানুষের পাশে যে দাঁড়িয়েছে। ঘুঙ্গুর রাধা সুদর্শন মন্দিরে নাট মণ্ডলের শিলান্যাস হলো রবিবার। রথযাত্রার পবিত্র তিথিতে রবিবার শিলচর শহরতলির ঘুঙ্গুর সুদর্শন মন্দিরে নাট মণ্ডলের আনুষ্ঠানিকভাবে শুভ শিলান্যাস করা হয়। মন্দির পরিচালন কমিটির উদ্যোগে আয়োজিত এদিনের শিলান্যাস অনুষ্ঠানে তৈরি হতে যাওয়া নাট মণ্ডলের জন্য জনগণের সহযোগিতা কামনা করা হয়। শিলান্যাসের পর সুসজ্জিত রথে ভগবান জগন্নাথ, বলরাম ও দেবী সুভদ্রাকে বসিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন করেন ভক্তরা। রথযাত্রা সুদর্শন মন্দির থেকে বেরিয়ে ভজন কীর্তন ও মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন আয়োজকরা। তো আমাদের রাধা সুদর্শন মন্দির কমিটি সদস্যবৃন্দ, রঞ্জিত ভৌমিক, শৈলেন্দ্র চন্দ্র, কমিটির সদস্যবৃন্দ সকলে উপস্থিত থেকে আজকে রাধা সুদর্শন মন্দির প্রসাদ খাওয়ার একটি ঘর নির্মাণের জন্য কমিটি একটা শিলান্যাস আজকে করেছে। সামনে রথের আগে যেন কমপ্লিট হয়ে থাকে, সবাইকে আমি সহযোগিতায় করার জন্য অনুরোধ রাখলাম। নম্র প্রার্থনা, যথাযোগ্য যথাশক্তি কিছু দান দক্ষিণা করে সেই ভোগ মন্দিরকে নির্মাণের সহযোগিতা করবেন। শিলচর শ্মশানকালী মন্দিরের উন্নয়ন নিয়ে রবিবার কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত। শিলচর শ্মশানকালী মন্দিরের কার্যনির্বাহী কমিটির এক সভা রবিবার মন্দিরে অনুষ্ঠিত হয়। সভায় মন্দিরের উন্নয়ন নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা হয়। মন্দিরের উন্নয়ন নিয়ে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। এ নিয়ে সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত তুলে ধরেন কার্যনির্বাহী কমিটির সদস্য বিমলেন্দু রায় ও মৃদুল মজুমদার। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিমলেন্দু রায় জানান, শিলচর শ্মশানে ইলেকট্রিক চুল্লির স্থাপনের ব্যাপারে মন্ত্রী অশোক সিংঘলের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান তিনি। অমাবস্যায় পুজো হয়, প্রায় অনেক লোক, শয়ে লোকে এখানকার জমায়েত হন, মাকে পুজো দেন। এই ভিড়ের মধ্যে অনেক সময় অনেক অসুবিধার আমরা সম্মুখীন হই। কমিটির মেম্বাররা, সমষ্টির কমিটির যিনি সম্পাদক আছেন, সম্মুখীন হয়, সেসব নিয়ে আলোচনা হয়েছে। আমাদের এই কিছুদিনের মধ্যে কী কী উন্নয়ন হয়েছে, বিশেষ করে আপনারা জানেন মন্দিরের আমাদের এখানকার আমরা ভোজন মন্দির এটা করেছি, সেটার কাজ সম্পূর্ণ ছিল। টাইলস লাগানো সহ জলের ব্যবস্থা, লাইটের ব্যবস্থা সবগুলো করা হয়েছে। পাশাপাশি আমাদের মন্দিরের কোনো জায়গায় ওয়াটার লিকেজ দেখা দিয়েছিল, সেই ওয়াটার লিকেজ কীভাবে আমরা এটা কাজ করে যাচ্ছি, ওটার প্যারাপেট ওয়াল দিয়ে উপরে টিউবলেট স্ট্রাকচার দিয়ে টিনের যে ব্যবস্থা করা হবে সেটার কাজ আমরা নিরীক্ষণ করেছি। প্রস্তাবটা তুলেছিলাম, তখন মন্ত্রী বলেছেন
যে এভাবে আসামও কয়েকটি এইভাবে বৈদ্যুতিক চুলা দেওয়া হয়েছে, কিন্তু সেই চুলাগুলো করার পর চুলাগুলোকে আর মেনটেন করা যায়নি, মানে আর্থিক অভাব অনুযায়ী। কাজেই উনি বলেছেন যে এখানকার লোকের বসে যদি কেউ ওই আর্থিক দিক দিয়ে যদি বহন করে তাহলে উনি শ্মশানঘাটে যে বৈদ্যুতিক চুলা নির্মাণের যে টাকা সেই টাকা উনি দেবেন, কিন্তু উনি কোনো মেনটেন্যান্সের পরবর্তীকালে মেনটেন্যান্সে কোনো টাকা উনি দেবেন না, এটা সব লোকালকে বহন করতে হবে। মাননীয় বিধায়ক বলেছেন উনি যাবেন গুয়াহাটি গিয়ে গুয়াহাটিতে যে এইভাবে হয়েছিল শ্মশান চুল্লি সেই হিসাবে দেখবেন ও কী খরচা যায়, কতটুকু লাগে মাসিক খরচাটা উনি দেখবেন, তারপর তার সরকার থেকে। গুয়াহাটি আসাম প্রশাসনিক আধিকারিক মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত রাজ্যস্তরীয় কনসালটেটিভ মিট, আসামের সেরা ডায়েটের শিরোপা লাভ ডায়েট করিমগঞ্জের। গত বছরের ন্যায় এবারও SCERTর আয়োজনে অসমের সমস্ত ডায়েটগুলোকে নিয়ে গত 2রা ও 4ঠা জুলাই গুয়াহাটির খানাপাড়াস্থিত আসাম প্রশাসনিক আধিকারিক মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এক অত্যন্ত গুরুত্বপূর্ণ কনসালটেটিভ মিট। শিক্ষক প্রশিক্ষণের প্রেক্ষাপটে দেশের দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংস্থা NCERT ও NIEPA থেকে আগত বিশেষজ্ঞদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই মিটে ICT ইনিশিয়েটিভ বিভাগে অসমের সেরা ডায়েটের শিরোপা ছিনিয়ে নেয় ডায়েট করিমগঞ্জ। বর্তমান বন্যা পরিস্থিতির জন্য যাতায়াত ব্যবস্থার অপ্রতুলতাজনিত কারণে করিমগঞ্জ ডায়েটের অধ্যক্ষ সহ অন্যান্য প্রভাষকরা উক্ত মিটে যোগ দিতে না পারায় লাইব্রেরিয়ান সত্যজিৎ বরা ডায়েটের পক্ষ থেকে এই মূল্যবান পুরস্কারটি গ্রহণ করেন। স্বচ্ছতা পাকুয়ার অংশ হিসেবে শিলচরে অনুষ্ঠিত হলো স্বচ্ছতা র্যালি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বচ্ছতা অভিযানকে সফল করার পাশাপাশি জনজাগরণ গড়ে তুলতে রবিবার শিলচরে এক বিশাল সচেতনতা র্যালির আয়োজন করা হয়। শিবদুর্গা ক্লাব ও ONGCর যৌথ উদ্যোগে শহরের সুভাষনগর থেকে র্যালিটি বের হয়ে বিভিন্ন পথ পরিক্রমা শেষে মেহেরপুর পৌঁছে সম্পন্ন হয়। স্বচ্ছতাই পূজা ও স্বচ্ছ ভারত উন্নত ভারত শীর্ষক বিষয়ের উপর 1 জুলাই থেকে আগামী 15 জুলাই পর্যন্ত বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন আয়োজকরা, যার মধ্যে ঘরে ঘরে স্বচ্ছতা পালন, পথনাটিকা, সাফাই অভিযান, বিভিন্ন স্কুল ও কলেজে স্বচ্ছতার বার্তা ছড়ানো, জেলার হাসপাতালগুলোতে স্বচ্ছতা কিট বিতরণ সহ কাছাড় জেলায় জনজাগরণ গড়ে তোলা সহ রয়েছে নানা কর্মসূচি। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান, শহরে স্বচ্ছতা বজায় রাখতে নালা ও খালবিলে প্লাস্টিক সহ অন্যান্য সামগ্রী ফেলা থেকে মানুষ যাতে বিরত থাকেন, কারণ খালবিল ও নালায় জমে থাকা আবর্জনা শহরে কৃত্রিম বন্যা সৃষ্টি করার পাশাপাশি দুর্গন্ধযুক্ত পরিবেশ মানুষের দৈনন্দিন জীবনে ব্যাপক প্রভাব ফেলে থাকে। তাই স্বচ্ছতা বজায় রেখে নরক যন্ত্রণা থেকে শহরকে পরিত্রাণ করতে পক্ষকালব্যাপী স্বচ্ছতা পাখোয়ারাকে সফল করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা। ONGCর তরফে মোহনদাম বর্মন, সতীশ খলি, সুরেশ লাখুন, সচিন জ্যোতি, মনীষ লাল সহ শিবদুর্গা ক্লাবের লালন প্রসাদ গোয়ালা, বাবলু দাস, মিলন প্রসাদ, জয়প্রকাশ গোয়ালা ও দিলীপ কৈরি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রচুর বাড়ির মধ্যে 60 জন বর্ষী ঠাকুর, একজন রইলা গিয়া সেন বাবু, একজন রইলা গিয়া মজুমদার ম্যাডাম, আরেকজন রইলা গিয়া দাস বাবু, আরেকজন রইলা গিয়া রায় বাবু। इसमें हम पूरे सिलचर में घूमेंगे और लोगों को स्वच्छता के बारे में जागरूक करेंगे, क्योंकि स्वच्छता ही पूजा है। स्वच्छता की ओर एक कदम बढ़ाए। सबसे पहले हम लोगों ने अपने बेस ऑफिस को, अपने घर को सबसे पहले शुद्ध किया, अच्छा किया। साथ में ऑफिस के अलावा हम लोगों ने इंस्टॉलेशंस पर भी हमारे जहाँ पर हमारा जो ONGC का ऑपरेशंस है ना, साउथ बासकंडी, बासकंडी, SBK GCS और इन सब ड्रिल साइट्स में हम लोगों ने सफाई का अभियान किया। उसके आसपास ONGC के आसपास भी हम लोगों ने सफाई का अभियान किया। उसके बाद हम लोगों ने जो डिफरेंट स्कूल्स हैं, जैसे कि हमारे जो रेसिडेंशियल बॉयज़ स्कूल्स हैं, हम लोग इस तबके के लोगों के पास गए जो कि दे आर अंडर प्रिविलेज। वहाँ जाकर के हम लोगों ने स्वच्छता के संदेश को उन तक पहुँचाया, उनके बीच स्वच्छता किट्स बांटे और उसके अलावा हम विभिन्न स्कूल्स में और भी स्वच्छता के किट्स के तहत हम वाटर फिल्टर और ये सारी चीज़ें हम दे रहे हैं। फिर हम हॉस्पिटल्स में भी हम कुछ सामान दे रहे हैं। स्वच्छता का
गीत बनाया है जो स्पेशली सिलचर के लिए है। हम लोग उससे लोगों को जागरूक कर रहे हैं गीत के माध्यम से, जो हम लोगों ने खुद लिखा है। সবাই জানি স্বাস্থ্যই সম্পদ এবং স্বাস্থ্য গড়তে হলে স্বচ্ছতা অতি আবশ্যক। এই স্বচ্ছতা পখওয়াড়া যেটা উদ্যোগ, যেটা অভিযান, এই অভিযান আমরা এগিয়ে নিয়ে যেতে আমাদের পক্ষ থেকে ছোট্ট একটি পথনাটক यानी नुक्कड़ नाटक আমরা রেখেছি, যা আমরা আমাদের ওয়াকাথন চলাকালীন प्रदर्शन करब। जो स्वच्छता पखवाड़ा है ये ओएनजीसी की जो हेडक्वार्टर है वहाँ से निर्देश किया गया है। जहाँ जहाँ हमारा वर्क सेंटर्स हैं सभी वर्क सेंटर्स में एक स्वच्छता का जागरण का कार्यसूची करने की निर्देश है। क्लीनलीनेस इज नेक्स्ट टू गॉडलीनेस। हम अगर एज इंडिविजुअली स्वच्छ रहेंगे, एज ए मोहल्ला स्वच्छ रहेंगे, एज ए सिटी स्वच्छ रहेंगे, तो पूरा हिंदुस्तान स्वच्छ रहेंगे। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে চন্দ্রিকা মহিলা সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন। নানা কার্যক্রমের মধ্য দিয়ে শিলচর শ্যামানন্দ লেনের চন্দ্রিকা সামাজিক ও সাংস্কৃতিক মহিলা সংগঠনের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সম্প্রতি সংগঠনটির কার্যালয়ে এক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে কেক কাটা হয়। এরপর সন্ধ্যে ৮টা থেকে ৯টা অবধি কবিতা পাঠ ও গান পরিবেশনের মধ্য দিয়ে মহিলারা প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন। বক্তব্যে সভাপতি স্বপ্না দত্ত চৌধুরী বলেন, তারা ২০১৬ সাল থেকে বিভিন্ন এই অঞ্চলের সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নের ক্ষেত্রে কাজ করে আসছেন। সঙ্গীত শিল্পী মোনালি পাল বলেন, প্রত্যেক বছর ১৯শে মে ও ২৫শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে সঙ্গীতানুষ্ঠান সহ বিভিন্ন সময় সংগঠনের পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানও করে থাকেন। তাদের বিশেষভাবে উৎসাহ ও সাহায্য করে থাকেন সমাজকর্মী দেবাশিস সোম এবং এই অঞ্চলে বিশিষ্ট সঙ্গীত শিল্পী ও তবলা বাদক উৎপল বিশ্বাস। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি রীতা রায়, সম্পাদক মিতালি চৌধুরী, কোষাধ্যক্ষ রত্না বিশ্বাস, সঙ্গীত শিল্পী মাম্পি পাল সহ অন্যান্যরা। এই শুভ সন্ধ্যায় আমরা শ্যামানন্দ আশ্রম রোড মহিলা সংগঠন চন্দ্রিকার আমরা বর্ষপূর্তি পালন করতে চলেছি। ২০১৬ সালে আমাদের এই সংগঠনটা আত্মপ্রকাশ করেছিল। আমরা প্রত্যেক সদস্যরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে আমরা এই কয়েক বছর আমরা সমাজের কাজ করে গিয়েছি। আমরা আজকে ৮ম প্রতিষ্ঠা দিবস হিসাবে আজকে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি। আমরা এই সংগঠনের মূল উদ্দেশ্য এই সমাজের কাজ করা, অনেক দুস্থ ব্যক্তিকে আমরা এই গত কয়েক বছরে আমরা অনেকের সমাজের কাজের জন্য পিডব্লিউডি অফিসে গিয়েছিলাম, রাস্তাঘাটের জন্য মিউনিসিপ্যালিটি অফিসে পিএইচই অফিসে গিয়ে আমরা জলের জন্য বিদ্যুতের জন্য কাজ করে গেছি। সেটা নির্দেশক আমাদের কাছে আছে। আমাদের প্রচার নাই, অনেকে হয়তো আমাদের সংগঠন আমরা যখন ২০১৬ সালে এই অপরাজিতা হিসাবে আমাদের সংগঠনটা আত্মপ্রকাশ করেছিল। আজকে এই ৩ জুলাই ২০২৪ সালে সেইটা নাম পরিবর্তন করে আমরা চন্দ্রিকা মহিলা সংগঠন শ্যামানন্দ আশ্রম রোড নাম মানে আত্মপ্রকাশ করেছে। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজকে এই শুভ অনুষ্ঠানটি আমরা করছি। সবাইকে অনুরোধ করছি আপনারা এগিয়ে আসুন, আমাদের সঙ্গে হাত মিলান, আমরা যাতে ভবিষ্যতে আরও কাজ এগিয়ে যেতে পারি, এটাই আমার একটা অনুরোধ রইল। রবিবার এক সভার মাধ্যমে ৩২তম শিলচর বইমেলা কমিটি গঠন করা হলো। বইয়ের বিকল্প নেই, বই পড়ার অভ্যেস গড়ে তোলার জন্য প্রয়োজনে সম্মিলিত উদ্যোগ নিতে হবে। রবিবার শিলচরের সুভাষনগরে ভাষা সেনানী পরিতোষ পাল চৌধুরীর বাসভবনে ৩২তম শিলচর বইমেলা কমিটির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এই কথা জানিয়েছেন বইমেলা কমিটির চেয়ারম্যান হারান দে। এদিন সভায় ৩২তম শিলচর বইমেলা কমিটি গঠন করা হয়। কমিটির সভানেত্রী স্বর্ণালী চৌধুরী ও সাধারণ সম্পাদক বিপ্লব পাল চৌধুরী সহ সভাপতি সাধন পুরকায়স্থ, সুবীর ভট্টাচার্য ও গোষ্ঠলাল দাস সহ আরও অন্যান্যরা উপস্থিত ছিলেন। আমরা এবার
প্রতি বছরের ন্যায় আমরা শিলচর বইমেলা কমিটি এবারও আমরা আগামী বইমেলা 20 নভেম্বর থেকে 1 ডিসেম্বর আমাদের বইমেলা অনুষ্ঠিত হবে এবং আমাদের বইমেলা যথারীতি আমরা বিপিন পাল সভাস্থলী করব। আমাদের বইমেলায় এবার গতবার হয়তো কিছু সংখ্যক পাবলিশার কম ছিলেন, কিন্তু এবার আমরা ফুল প্লেজেটে আমরা অনেক পাবলিশার পাবো এবং আমাদের এবারের বইমেলার উদ্বোধনে পশ্চিমবঙ্গ থেকে একজন সাহিত্যিক, লেখক এবং সাংবাদিক জ্যোতিপ্রকাশ ঘোষ মহাশয় আসছেন। তাছাড়াও আমাদের কথা চলছে বাংলাদেশে, সেটা এখনো ফাইনাল সিদ্ধান্ত হয়নি, তবে আরও কিছু আমাদের অতিথি আসবেন। তাছাড়া আমাদের ত্রিপুরাতে কথা হয়েছে, খুব সম্ভবত এবার একটা মণিপুর থেকেও আসার কথা। ওরা যদিও ওখানে এসে গেছে, তো ওরা বলেছে ওরাও আমাদের মেলায় যোগদান করবে। তাছাড়া প্রতিদিন আমাদের এই বই মেলায় আমাদের মেলাটা চলবে বেলা 12টা থেকে রাত 8:30 পর্যন্ত। প্রতিদিন থাকবে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান, পুস্তক উন্মোচন, বিভিন্ন রকমের সাহিত্য আলোচনা, গান বাজনা, একদিন থাকবে একটা একাঙ্ক নাটক ইত্যাদি। এবারও আগামী 20 নভেম্বর থেকে 32তম শিলচর বই মেলা অনুষ্ঠিত হতে চলেছে। আজকে এই সভায় নতুন কমিটি গঠন করা হলো এবং কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে 20 নভেম্বর থেকে 1 ডিসেম্বর পর্যন্ত এই মেলা চলবে। এই মেলায় আমাদের চেয়ারম্যান স্বর্ণালী চৌধুরীকে সভানেত্রী, বিপ্লব পাল চৌধুরীকে সাধারণ সম্পাদক সহ। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। রথের রশিতে টান, মহাসমারোহে উৎসবের আয়োজন শিলচরে। আগামীকাল মণিপুর সফরে আসছেন লোকসভায় বিরোধী দল নেতা রাহুল গান্ধী। পরিদর্শন করবেন আশ্রয় শিবির। কুম্ভীরগ্রাম বিমানবন্দরে রাহুলকে স্বাগত জানাবেন ভূপেন বরা। শিলচর মেহেরপুর গ্রিন পার্ক সহ একাধিক এলাকায় সড়কের গর্ত ভরাটের কাজে নামলেন জনতা। কুম্ভ নিদ্রায় জনপ্রতিনিধিরা। শিলচর দেবপাড়া জলবন্দী মানুষের দুঃখ দুর্দশার কথা শুনলেন দিলীপ কুমার পাল। পূর্ব সোনাইয়ের তুতিরগাঁও এলাকায় বন্যা পরিস্থিতির ভয়াবহ রূপ, দুর্ভোগ চরমে। এখনকার মতো বিটিএন নিউজ এ পর্যন্তই। ধন্যবাদ।